আজকে আমরা কিছু কিছু কোশ্চেন আলোচনা করবো যে এখান থেকে কি কি আসতে পারে ফিউশন টেস্ট। আর রিয়াকশনস গুলো আরেকবার করে বুঝিয়ে দেবো। প্রথম কেউ একজন বল যে ফিউশন টেস্টটা কাকে বলে। হোয়াট ডু ইউ মিন বাই ফিউশন টেস্ট? হোয়াট ইজ why fusion test is needed? First question is why fusion test is needed. বল কেউ একজন বল যে ফিউশন টেস্ট কেন প্রয়োজন। বল রে, পালিয়ে গেল রে। হ্যাঁ স্যার বলুন। why fusion test is needed? ফিউশন টেস্ট কেন প্রয়োজন? স্যার ল্যাসাইন টেস্ট আর ফিউশন টেস্ট কি একই জিনিস? একই একই। ওই তো স্যার, নাইট্রোজেন সালফার আর হ্যালোজেন দেখার জন্য কোনো মলিকিউলে আছে নাকি, কোনো কম্পাউন্ডে আছে নাকি। Needed detect the special element like nitrogen, sulfur, halogen in an organic molecule. In an organic molecule, not inorganic molecule. Fusion test is needed to detect the special element like nitrogen, sulfur, halogen in an organic molecule. Next, first একটুখানি ফিউশন টেস্টের প্রসেসটাকেও বলে ফেল। কেউ একজন প্রসেসটা বল যে কি হয়, কি বৃত্তান্ত। লেখা নেই, আজকে লেখা নেই। বল ফিউশন টেস্টের প্রসেসটা কেউ একজন বলে ফেল। The process of fusion test. তাহলে আমি আরেকবার ঝালিয়ে দিচ্ছি। দেখ, একটা সোডিয়াম ক্রিস্টাল প্রথমে সোডিয়াম ক্রিস্টালটাকে কেরোসিনের মধ্যে ডোবানো থাকে। সেই কেরোসিনের মধ্যে যে ডোবানো থাকে সেখান থেকে আমরা সোডিয়াম ক্রিস্টালটাকে কি করব, তুলবো। তুলে একটা ফিল্টার পেপার দিয়ে শুকোবো, ফিল্টার পেপার দিয়ে শুকিয়ে দেবো। তারপর ওটাকে কার মধ্যে নেবো, একটা ওই যে ছোট সোডিয়াম ক্রিস্টালটাকে সেটাকে আমরা ফিউশন টিউবের মধ্যে নেবো। ফিউশন টিউবটা দেখেছি আমরা আগের দিন, টেস্ট টিউবের ছোট জিনিস। হ্যাঁ বলো। যদি স্যার প্যারাফিনে মোড়ানো থাকে তাহলে স্যার কিভাবে তাহলে প্যারাফিনটা তাহলে আর সরাবো? তোমাকে কিছু করতে হবে না। প্যারাফিনের যে ওই চাদরটা আছে মানে কোটিংটা, ওটাকে তুলে দিতে হবে। আর স্যার ওটা কি দিয়ে তুলবো, মানে কোনো একটা চাকু কিংবা এমনি কিছু দিয়ে হাতে না? করে তুলবি, হাতে সলতে কাগজের যাবে? মতো জিনিস। আচ্ছা স্যার। এটা আসছি। তাহলে সোডিয়ামটাকে যদি কেরোসিনের মধ্যে চুবানো থাকে তাহলে কি হবে, সোডিয়াম আমরা কেরোসিন থেকে প্রথমে তুলবো। কেরোসিন থেকে তুলে আমরা কি করব, ওটাকে ফিল্টার পেপার দিয়ে শুকাবো। শুকিয়ে কার মধ্যে ঢালবো, একটা ফিউশন টিউবের মধ্যে নেবো। ঠিক আছে, এইবার কি করব, পরের কাজটা কি, আমরা ফিউশন টিউবের মধ্যে তো নিলাম। ফিউশন টিউবের মধ্যে নিয়ে ওই সোডিয়ামটাকে একটুখানি পোড়াবো। কতক্ষণ পোড়াবো, যতক্ষণ না ওটা জল জলে মাছ তৈরি হচ্ছে, মানে দেখবে এটা শাইনিং মাছ। ঠিক আছে, এবার যে মুহূর্তে শাইনিং মাছটা তৈরি হলো, তার মধ্যে আমরা কি করব, ওই সামান্য পরিমাণ স্যাম্পেলটাকে যোগ করবো। ঠিক আছে, সামান্য পরিমাণ স্যাম্পেলটাকে যোগ করে আমরা কি করব, ওটাকে প্রথমে হিট করব। কিসে, প্রথমে অক্সিডাইজিং ফ্লেমে, মানে স্লোলি। অক্সিডাইজিং ফ্লেম মানে সেটাকে আমরা বলি যে স্লোলি। তারপরে হচ্ছে রিডিউসিং ফ্লেম, মানে সেটা খুব হাই ফ্লেমে হিট করব। ঠিক আছে, কতক্ষণ, যতক্ষণ না ওটা লাল তপ্ত হবে, রেড হট। এটা করতে জেনারেলি 5 মিনিট লাগে। ঠিক আছে, it generally takes 5 minutes. So what do? We take a metallic sodium in a fusion tube. First we take out the metallic sodium from under the kerosene and dry it with the help of the filter paper. Then what we have to do? We'll have to take this sodium in a fusion tube. Then we have to first heat it until it melts into a shining mass. After that, what happened? When it melts into a shining mass, we take a small amount of the sample in a fusion tube. Then we heat it, at first slowly, then strongly, until it becomes, বলো স্যার একটু প্রথম থেকে বলেন, আমি একটু দেরিতে জয়েন করেছি নেটওয়ার্কের জন্য, আমি শুনতে পাইনি। until it becomes red hot.
ঠিক আছে? স্যার হ্যাঁ বলো। স্যার স্যাম্পল যে বলছেন স্যাম্পলের মধ্যে কি আছে? ওই নাইট্রোজেন, সালফার, হ্যালোজেন। আচ্ছা তো ফার্স্ট ছোট্ট সোডিয়াম পিস তার মধ্যে থেকে নেবো, কেরোসিনের মধ্যে ডোবানো আছে, সেই কেরোসিনের মধ্যে থেকে আমরা নেবো, তুলবো, তুলে কি করবো, ফিল্টার পেপারে শুকোবো, শুকিয়ে তারপর কি করবো, ওটা ফিউশন টিউবের মধ্যে নেবো। ফিউশন টিউবটা আমরা বলেছি ছোট টেস্ট টিউবের অংশ, ঠিক আছে? এবার যে মুহূর্তে ফিউশন টিউবের মধ্যে নিলাম, ওটাকে কি করতে হবে, ওটাকে প্রথমে একটু হিট করে নিতে হবে, যতক্ষণ না কি হবে, ওটা গলে যাবে, একটা জল জলে মাছ তৈরি করবে, সোনা মানে দেখবি রূপোর মতো একটা মাউস তৈরি করবে, শাইনিং। তারপর যেই মুহূর্তে গলে গেল, সেই মুহূর্তে ওর মধ্যে সামান্য পরিমাণে সলিড স্যাম্পল যোগ করলাম। সলিড হতে পারে, লিকুইড হতে পারে, সেটা কোনো অসুবিধা নেই। সলিড স্যাম্পল বা লিকুইড স্যাম্পল যোগ করলাম, গ্যাসনে হবে না, যেহেতু অর্গানিক সলভেন্ট বেশিরভাগই লিকুইড। কেন? আচ্ছা সেটা পরে আসছি। আমরা লিকুইড স্যাম্পল বা সলিড স্যাম্পল নিলাম, এবার ওটাকে আমরা হিট করলাম কতক্ষণ, প্রথমে খুব আস্তে, মানে খুব কম সময়, তারপরে খুব জোরে, যতক্ষণ না ওটা কি হলো, লাল তপ্ত হলো, লাল তপ্ত। ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট কাজ। তো ফার্স্ট we take a small piece of sodium from under the kerosene and dry it with the help of the filter paper. After that, what we will do? After that, we will place that sodium into the fusion tube and first heat it until it melts into a shining mass. First heat it until it melts into a shining mass. Then what happens? Then a small amount of sample was added to it, and it was heated at first slowly and then strongly until it becomes red hot. বলো কোনো প্রবলেম আছে? বলো কোনো প্রবলেম আছে? না স্যার প্রবলেম নেই। এইবার ওই যে রেড হট হলো, এই রেড হট হওয়ার পরে আমরা কি করব? রেড হট হওয়ার পরে আমরা একটা গোল, দেখবি আগের দিন এঁকেছিলাম একটা ওই গোল, আমরা ল্যাবে গেলে বুঝতে পারবো, একটা গোল মতো জিনিস আছে, এটাকে আমরা বলছি মটার। সেই মটারের মধ্যে কি করব, এই 10-15 ml মতো ডিস্টিল ওয়াটার নেবো, ঠিক আছে? 10 থেকে 15 ml ডিস্টিল ওয়াটার নেবো। এইবার কি হলো, ওই যে ফিউশন টিউবে যে গরুম অংশটা, সেটা কি করব, ওই মটারের মধ্যে ফেলবো, মানে মটারের মধ্যে রাখবো, খুব আস্তে রাখবো, খুব আস্তে রাখবো। এবার তারপর কি করব, আস্তে রেখে ওটাকে কি করব, ওটাকে আমরা ওই পেসেল যেটা আছে সেটা দিয়ে গুঁড়ো করবো। গুঁড়ো করলে কি দেখা যাবে, একটা জল, তার উপর একটা কালো রঙের জিনিস ভাসছে, সেটাকে আমরা বলেছি ফিউশন এক্সট্রাক্ট। ফিউশন এক্সট্রাক্ট। What we do after that, we will take a mortar and fill the mortar with 10 to 15 ml of distilled water. Then the hot end of the fusion tube is to be dipped into the mortar slowly. Is to be dipped into the mortar slowly. And it is crushed with a pestle. And it is crushed with a pestle. The pestle দিয়ে গুঁড়ো করা হলো। And it is crushed with a pestle. Then যে মুহূর্তে পেসেল দিয়ে ক্রাশ করলাম, then a black colored solution is produced. This is known as fusion extract. It was then filtered. বলো কোনো প্রবলেম আছে? নো স্যার। তো আমরা কি করব, ওই যে মোটরের যে গরম অংশটা, সরি, আমরা মোটরের মধ্যে 10 ml ডিস্টিল ওয়াটার নেবো, 10 থেকে 15 ml। এবার মোটরের যে গরম অংশটা, ওই মোটরের মধ্যে আস্তে করে রাখবো, এবং ওটাকে কি করবো, পেসেল দিয়ে গুঁড়ো করবো, পেসেল দিয়ে গুঁড়ো করবো। যে মুহূর্তে পেসেল দিয়ে গুঁড়ো করা হলো, পেসেল দিয়ে তো গুঁড়ো হলো, পেসেল দিয়ে যে মুহূর্তে গুঁড়ো করা হলো, এই মুহূর্তে ওটা কালো রঙের সলিউশন তৈরি হলো। এটাকে আমরা সেই জিনিসটাকে আমরা বলেছি ফিউশন এক্সট্রাক্ট, এবং এটাকে পরে ফিল্টার করা হলো। তো
We fill the mortar with 10 ml of distilled water. We fill the mortar with 10 ml of distilled water. Then we dip the hot end of the fusion tube into that mortar. And we crush the mortar, crush the fusion tube with the help of the pestle. Then what happens? Then a hot black color solution is produced. This is known as fusion extract. And we filter it. বলো কোনো প্রবলেম আছে? নো স্যার। সুমন ভান্ডারী স্যার চলে গেছে। হ্যাঁ স্যার, শুনলাম তো। একজন নতুন টিচারও এসেছে। বাণী বাবু নাকি? হ্যাঁ স্যার, মাইক্রোবায়োলজি। বাণী পাঠক। নিউ মাইক্রোবায়োলজি। হ্যাঁ স্যার, মাইক্রোবায়োলজি। ওই স্যারের রিপ্লেসমেন্টে এসেছে। তাহলে ফিউশন টেস্টে প্রথমে কি রিঅ্যাকশন হয়? দেখো, প্রথম যে রিঅ্যাকশনটা হয় কোনোদিন ভুলবে না। এই যে কালো 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 জিনিসটা কি? এই যে কালোটা কিসের জন্য হচ্ছে? কালোটা অ্যাকচুয়ালি হচ্ছে কার্বনের জন্য, আর কিছুই না। এই যে কালো যে জিনিসটা তৈরি হচ্ছে সেটা অ্যাকচুয়ালি তৈরি হচ্ছে কার্বনের জন্য, আর কিছুই না। তাহলে কি হলো? ফিউশন টেস্টে কি কি রিঅ্যাকশন হয়? প্রথমে সোডিয়াম যদি নাইট্রোজেন থাকে, আর কার্বন তো সবসময় থাকে, ঠিক আছে? মানে পোড়ালেই তো কার্বন উৎপন্ন হয়, এটা সবাই জানে যে অর্গানিক কম্পাউন্ডস কে যদি পোড়ানো হয় কার্বন উৎপন্ন হয়, ঠিক আছে? এটা তো আমরা সবাই জানি যে অর্গানিক কম্পাউন্ডস কে পোড়ালে কার্বন উৎপন্ন হয়। তাহলে সোডিয়াম যদি নাইট্রোজেন থাকে, তাহলে সোডিয়াম কি করবে? কার্বন এবং নাইট্রোজেনের সঙ্গে রিঅ্যাকশন করে সোডিয়াম সায়ানাইড তৈরি করবে। এটা তো খুব সিম্পল কথা। সোডিয়াম আছে, এবার অর্গানিক কম্পাউন্ডকে যদি তুমি পোড়াও তাহলে কার্বন উৎপন্ন হবে এবং নাইট্রোজেন আছে। তাহলে সোডিয়াম কি করবে? কার্বনের সঙ্গে রিঅ্যাকশন করবে এবং নাইট্রোজেনের সঙ্গে রিঅ্যাকশন করে সোডিয়াম সায়ানাইড তৈরি করবে। বলো কোনো প্রবলেম আছে? না স্যার। নেক্সট, যদি সালফার নাইট্রোজেন দুটোই থাকে তাহলে কি হবে? সোডিয়াম কার্বন এবং সালফার এবং নাইট্রোজেনের সঙ্গে রিঅ্যাকশন করে সোডিয়াম থায়োসায়ানেট তৈরি করবে। যদি সালফার এবং নাইট্রোজেন উভয় থাকে তাহলে সোডিয়াম কি করবে? কার্বন সালফার এবং নাইট্রোজেনের সঙ্গে রিঅ্যাকশন করে সোডিয়াম থায়োসায়ানেট তৈরি করবে। খুব ইম্পর্টেন্ট। আর যদি শুধু সালফার থাকে তখন কি হবে? সোডিয়াম সালফারের সঙ্গে রিঅ্যাকশন করে সোডিয়াম সালফাইড তৈরি করবে। আর যদি শুধু হ্যালোজেন্স থাকে, মানে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো থাকে, তাহলে সোডিয়াম হ্যালোজেন গুলোর সঙ্গে রিঅ্যাকশন করে কি তৈরি করবে? সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড এবং সোডিয়াম আয়োডাইড। ভেরি সিম্পল কনসেপ্ট। So we know organic compounds when bond they produces carbon. Organic compounds when they're bond they produces carbon. So sodium, if nitrogen is present, then what happens? Sodium reacts with carbon and nitrogen to produce sodium cyanide. Its name is NaCN. Its formula is NaCN. Then what happens? If both sulfur and nitrogen are present, then what happens? Sodium reacts with carbon, sulfur, and nitrogen to produce sodium thiocyanate. Sodium thiocyanate. Next, if sulfur is present, sodium reacts with sulfur to produce sodium sulfide. If halogen is present, then what happens? Sodium reacts with halogen to produce sodium halide. বলো কোনো প্রবলেম আছে? না স্যার। আচ্ছা, এবার বলো তো সোডিয়ামকে, so if both carbon and nitrogen are present, then what happens? Sodium reacts with carbon and nitrogen to produce sodium cyanide. If both sulfur and nitrogen are present, then what happens? Sodium reacts with sulfur and nitrogen and carbon to produce sodium thiocyanate. If only sulfur is present, then what happens? Sodium reacts with sulfur to produce sodium sulfide. If only halogen is present, then sodium reacts with halogen, means chlorine, bromine, iodine, to produce sodium chloride.
সোডিয়াম ব্রোমাইড এন্ড সোডিয়াম আয়োডাইড, ভেরি সিম্পল কনসেপ্ট। তাহলে যদি কার্বন এবং নাইট্রোজেন উভয়ই থাকে, তাহলে সোডিয়াম কার্বন এবং নাইট্রোজেনের সঙ্গে রিয়াকশন করে কি তৈরি করবে? সরি, কার্বন তো থাকে না, যদি শুধু নাইট্রোজেন থাকে তাহলে সোডিয়াম কি করবে? আমরা অর্গানিক কম্পাউন্ডসে পড়ালে আমরা জানি কার্বন উৎপন্ন হয়। তাহলে সোডিয়াম কার্বন এবং নাইট্রোজেনের সঙ্গে রিয়াকশন করে সোডিয়াম সায়ানাইড তৈরি করবে। যদি সালফার এবং নাইট্রোজেন উভয়ই থাকে তাহলে কি হবে? সোডিয়াম কার্বন সালফার এবং নাইট্রোজেনের সঙ্গে রিয়াকশন করে কি তৈরি করবে? সোডিয়াম থায়োসায়ানাইড। এবার যদি শুধু সালফার থাকে, শুধু সালফার রইলো, তাহলে কি হলো? সোডিয়াম সালফারের সঙ্গে রিয়াকশন করে কি করবে? সোডিয়াম সালফাইড। যদি শুধু হ্যালোজেন থাকে তাহলে সোডিয়াম হ্যালোজেন গুলোর সঙ্গে রিয়াকশন করে কি তৈরি করবে? সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড বা সোডিয়াম আয়োডাইড। এবার বলো, সোডিয়ামকে কেন কেরোসিনের মধ্যে রাখা হয়? আজকে চিনি ধরে গেল। সোডিয়ামকে কেন কেরোসিনের মধ্যে রাখা হয়? খুব ইম্পর্টেন্ট। সোডিয়ামকে যদি খোলা বাতাসে রেখে দেওয়া হয়, সোডিয়ামকে যদি খোলা বাতাসে রেখে দেওয়া যায় কি প্রবলেম হবে? সোডিয়াম আমাদের বাতাসে থাকা অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করে তৈরি করে হচ্ছে সোডিয়াম অক্সাইড, ঠিক আছে? এবং এই যে সোডিয়াম অক্সাইডটা তৈরি হয় সেটা বিস্ফোরণের মাধ্যমে তৈরি হয়, বিস্ফোরণের মাধ্যমে। মানে কিরকম রিয়াকশনটা? 2Na, মানে অ্যাকচুয়ালি বলতে গেলে 4Na, 4Na প্লাস O2, 2Na2, অ্যাকচুয়ালি এই জিনিসটা তৈরি হয় 4Na প্লাস O2, 2Na2O, এরকম ভাবে তৈরি হয়। এটার নাম হচ্ছে সোডিয়াম অক্সাইড। রিয়াকশনটা লেখ, 4Na প্লাস O2 is equal to 2NO2O, Na2O। মানে চারটে সোডিয়াম একটা অক্সিজেন মলিকুলের সঙ্গে রিয়াকশন করে দুটো সোডিয়াম অক্সাইড তৈরি করছে। কিসের মাধ্যমে? আরেকবার বলুন স্যার। 4Na প্লাস O2, 4Na প্লাস O2 is equal to 2Na2O, 4Na plus O2 is equal to 2Na2O. ওকে স্যার। আর কি করে? এছাড়াও আর একটা রিয়াকশন করে। যদি আমাদের কেরোসিনের মধ্যে না ডোবানো থাকে তাহলে কি অসুবিধা হয়? আমাদের বাতাসে জলীয় বাষ্প আছে, সেই জলীয় বাষ্পের সঙ্গে সোডিয়াম রিয়াকশন করে যেটা তৈরি করে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন। এটাও কিন্তু বিস্ফোরণের মাধ্যমে হয়। So what happens if sodium is not dipped in kerosene? What happens? Sodium reacts with oxygen of air to produce sodium oxide. Sodium reacts with water vapor of atmosphere to produce sodium hydroxide and hydrogen. Both of these reaction occurs with explosion. Both of these reactions occurs with explosion. মানে বিস্ফোরণের সাথে হয়। And is a highly exothermic reaction. What do you mean by exothermic reaction? বলতে exothermic reaction কাকে বলে? স্যার যেটাতে মানে তাপ বেরোয়, এনার্জি বেরোয়। এই রিঅ্যাকশনে তাপ উৎপন্ন হয় তাকে আমরা বলেছি exothermic reaction. So sodium if not dipped in kerosene, what happens? Sodium reacts with oxygen and water vapor of atmosphere to produce sodium oxide and sodium hydroxide with explosion. Besides this, this is also an exothermic reaction. So huge amount of heat is evolved. So huge amount of heat is evolved. Very important point. সোডিয়াম কি করে? আমাদের বাতাসে থাকা অক্সিজেন এবং জলীয় বাষ্পের সঙ্গে রিয়াকশন করে সোডিয়াম অক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে, ঠিক আছে? এই রিয়াকশনটার অসুবিধা কি? এই রিয়াকশনটা প্রচন্ড এক্সপ্লোসিভ, মানে বিস্ফোরণের সঙ্গে হয়, এবং রিয়াকশনটা হচ্ছে এক্সোথার্মিক রিয়াকশন, এবং এই রিয়াকশনে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। খুব ইম্পর্টেন্ট, এই রিয়াকশনটা হচ্ছে একটা এক্সোথার্মিক রিয়াকশন এবং এই রিয়াকশনে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। This reaction is an exothermic reaction and in this reaction huge amount of heat is evolved. বলো কোনো প্রবলেম আছে? না স্যার। তাহলে আমরা এই যে মটারের মধ্যে যে জল নিচ্ছি তার মধ্যে কেন আস্তে আস্তে ডোবাবো সোডিয়ামটাকে? এই যে আমরা যে মটারের মধ্যে জল নিচ্ছি তার মধ্যে কেন আস্তে আস্তে ডোবাবো?
মানে ফিউশনের যে পোড়ানোর টিউবটা। স্যার জোরে ডুবিয়ে দিলে তো স্যার মানে এক্সপ্লোশন হয়ে যাবে, চোখের মধ্যে ছিটে আসবে। কার সঙ্গে রিয়াকশন করবে? সোডিয়ামের সাথে জলের রিয়াকশন। সোডিয়াম কার সঙ্গে রিয়াকশন করবে? সোডিয়ামের সাথে স্যার। সোডিয়াম কার সঙ্গে রিয়াকশন করবে? জলের সাথে স্যার। জলের সঙ্গে রিয়াকশন করবে। রিয়াকশন করে কি তৈরি করবে? সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন গ্যাস। হ্যাঁ, ভেরি গুড। কিসের মাধ্যমে হয়? এক্সপ্লোশন হবে স্যার, বিস্ফোরণ হবে। মানে বিস্ফোরণের মাধ্যমে। তাই জন্য এটাকে কি করতে হয়? আস্তে আস্তে ধীরে ধীরে ফেলতে হবে স্যার, আস্তে আস্তে। ভেরি গুড। তো সোডিয়ামকে যদি মানে আমাদের যে ফিউশন এক্সট্রাক্টটা তৈরি হলো সেটাকে যদি খুব জোরে জলের মধ্যে ফেলি কি হবে? সেটা প্রথম কথা তো আমার চোখে ছিটকে আসবে এবং অ্যাক্সিডেন্ট হবে, মানে চোখটা কানা হয়ে যাবে। এটা তো প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি হলো? এর থেকে বিরাট অ্যাক্সিডেন্ট হতে পারে। সোডিয়াম কি করতে পারে? জলের সঙ্গে রিয়াকশন করে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন উৎপন্ন করে। সোডিয়াম জলের সঙ্গে রিয়াকশন করে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন উৎপন্ন করে। ঠিক আছে, এটাও কিন্তু খুব এক্সপ্লোশনের মাধ্যমে হয়। তাই জন্যই আমাদের মোটরের মধ্যে আস্তে 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 টেস্ট টিউবটাকে দিতে হয়। Why we dip slowly the fusion tube into the motor? As when we dip the fusion tube into the motor containing water, then what happens? Then sodium reacts with water to produce sodium hydroxide and hydrogen. And this reaction occurs with explosion. And there is a huge chance of accident. It may spurt into our eyes and may cause eye blindness. Eye blindness তো কোনো কথা হয় না, and may cause blindness. সোডিয়ামটাকে কেন আমরা আস্তে মানে এই যে ফিউশন এক্সট্রাক্টটাকে কেন আমরা আস্তে দিই? ফিউশন এক্সট্রাক্টের মধ্যে সোডিয়াম আছে, সেই সোডিয়ামটা জলের সঙ্গে রিয়াকশন করে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন তৈরি করবে এবং এটা কি করবে? খুব বিস্ফোরণের সাহায্যে রিয়াকশনটা হয়, বিস্ফোরণের সাহায্যে। এবং যদি জোরে দিই সেই জিনিসটা আমাদের চোখে ছিটকে আসতে পারে, চোখে ছিটকে আসলে চোখটা কানা হয়ে যাবে। বল, কোনো প্রবলেম আছে? নো স্যার। স্যার হ্যাঁ বল। স্যার ওটা আপনি শুধু বলেন চোখে চিটে আসবে, মানে আর শরীর বডি গাটা ফুটে যাবে অবশ্যই। স্যার চোখে যাবে। আস্তে করে যদিও মানে দেওয়া হয় তাতে কোনো রিয়াকশন করে কোনো কিছু হবে না, মানে এই জায়গাটা ঠিক ক্লিয়ার হচ্ছে না। দেখ, তুই যদি আস্তে করে দিস জিনিসটা কি হবে? বাস্ট করবে না। জোরে দিলে শুধুমাত্র বাস্ট করবে। জোরে দিলে তুই যত জোরে দিবি গ্লাসটা ফেটে গিয়ে তোর মুখে ছিটকে যেতে পারে না? আরে আস্তে আস্তে দিলে আস্তে আস্তে তাপ উৎপন্ন হবে, আর একসাথে দিলে জোরে হয়ে যাবে। না আমি স্যার বলছি যে হ্যাঁ গোপাল যেটা বলে সেটাও বুঝতে পেরেছি, কিন্তু স্যার বলছি যে আস্তে দিলে কি জিনিসটা বাস্ট করবে না বা ওটা না, ছিটবে না? কখনো না। তুই জ্বর, আমি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি, খুব সিম্পল এক্সাম্পল। তুই যদি জলের মধ্যে অ্যাসিড দিস কি হবে? বাস্ট করবে না। কিন্তু যদি অ্যাসিডের মধ্যে জল দিস তখন কি হবে? স্যার ফেনা হয়তো বাস্ট করবে। অ্যাসিডের মধ্যে জল দিয়ে ফেক না। স্যার জলের মধ্যে অ্যাসিড দেওয়ার অ্যাসিডের মধ্যে জল দেওয়া দুটোর আলাদাটা আবার কোথায়? এই একই কথা, সেই তো বুঝতে পারছিস না। অ্যাসিডের মধ্যে যখন জল দিচ্ছিস সেটা হচ্ছে এক্সোথার্মিক রিঅ্যাকশন, সেটা হচ্ছে হিট উৎপন্ন হচ্ছে। কিন্তু জলের মধ্যে যখন অ্যাসিড দিচ্ছিস সেটাও এক্সোথার্মিক, কিন্তু তুই জলটা বেশি পরিমাণে নিচ্ছিস, অ্যাসিডটা কম পরিমাণে নিচ্ছিস। ও আচ্ছা, এবার বুঝতে পেরেছি। ঠিক আছে। এবং যে জলের মধ্যে যে অ্যাসিড দিস সেটাও কিন্তু তোকে খুব আস্তে দিতে হয়, সেই একটাই কারণ। মানে যে কোনো এক্সোথার্মিক রিঅ্যাকশন মানেই তার এক্সপ্লোশন হওয়ার চান্স বেশি। যে কোনো এক্সোথার্মিক রিঅ্যাকশন মানে তার এক্সপ্লোশন হওয়ার চান্স বেশি। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কথা। যে কোনো এক্সোথার্মিক রিঅ্যাকশন মানে এক্সপ্লোশন হতে পারে। এক্সোথার্মিক রিঅ্যাকশনকে ওই জন্য ধর আমি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি। এক্সোথার্মিক রিঅ্যাকশন মানে তুই যদি, মানে আমি একদম বলছি, ধর তুই জল আছে আমাদের দাঁত করে অ্যাসিড ঢালতে দেখি তো কি হয়? আমি ঢেলে দেখবি তো, ল্যাবে তো পরের সময় প্র্যাকটিক্যাল করবি, দেখবো। আমি দেখতে চাই যে একজন জল নিয়েছে তার মধ্যে দাঁত করে অ্যাসিড ঢেলে দিবি, দেখবি কি হয়। পুরো আমাদের ল্যাবটাকেই বাস্ট করিয়ে দিবি। না স্যার দরকার নেই স্যার, এইসব বলবেন না স্যার, উড়ে যাবে, গন্ডগোল হয়ে যাবে। প্রবলেম হয়ে যাবে স্যার, ব্রেন ওয়্যার উড়ে যাবে। স্যার জীবনে অনেক কিছু করা বাকি আছে, এইগুলো করবো না। আমার
আমাদের কিছু হবে না, আমরা ডিগ্রিটা পাবো না, রেনুয়ার উড়ে যাবে। না না, ব্রেন না, আরে ব্রেন আর উড়ে গেলে তো আমরাও মরে যাবো, আমরা কি বেঁচে থাকবো? অতটা স্ট্রেংথ নেই, এটা আমি বলতে পারি। স্যার এবার বল, ফাল্গুনি মাথা নাইট্রোজেন চাপড়াবে। রেকর্ডিং হচ্ছে। ও সরি স্যার। আচ্ছা, নাইট্রোজেনের টেস্ট কি করবি এরপর? তাহলে এই যে ফিউশন এক্সট্রাক্টটা তৈরি হলো, সেটাকে ফিল্টার করলাম, ফিল্টার করে তার মধ্যে কি দিলাম, খুব ইম্পর্টেন্ট, ওই যে ফিউশন এক্সট্রাক্টটা তৈরি হলো তার মধ্যে আমরা কি দিলাম, ফেরাস সালফেট দিলাম, HCl, এটা তো জানিস, ফ্রেশলি প্রিপেয়ার্ড ফেরাস সালফেট। এবার ফেরাস সালফেট দিয়ে কি করলাম, ফেরাস সালফেট দিয়ে, মানে ফেরাস সালফেটটা কিভাবে তৈরি হবে, ফেরাস সালফেট সলিউশনটা কিভাবে তৈরি হবে, ফেরাস সালফেটের মধ্যে জল দিলেই সেটা ফেরাস সালফেট সলিউশন তৈরি হবে। তাহলে ওই যে ফিউশন এক্সট্রাক্ট, সেটাকে ফিল্টার করে তার মধ্যে ফেরাস সালফেট সলিউশন যোগ করলাম, এবার ওটাকে একটু হিট করলাম, তারপর ওটাকে ঠান্ডা করলাম কলের জলে, এবং তার মধ্যে লঘু সালফিউরিক অ্যাসিড দিলাম, ঠিক আছে? কি হবে, একটা প্রুশিয়ান ব্লু, মানে ডিপ ব্লু কালার বা ডিপ ব্লু পদক্ষেপ উৎপন্ন হবে, খুব ইম্পর্টেন্ট। তো if we take a small amount of the sodium extract and we put, if we take a small amount of the sodium extract and we put freshly prepared ferrous sulfate into it, how freshly prepared ferrous sulfate solution is prepared? Ferrous sulfate solution plus water, ferrous sulfate plus water is equal to freshly prepared ferrous sulfate solution. So into the fusion extract, if we add ferrous sulfate solution, then what happens? Then it was heated and cooled, and after that, we add a small amount of the dilute sulfuric acid. Then, if dilute হতে পারে, concentrate হতে পারে, concentrate হলে আরো ভালো হবে, add a small amount of the concentrated sulfuric acid. Then a Prussian blue coloration or precipitate was obtained. From this we can conclude that nitrogen was present and confirmed. তাহলে কি করলাম, ওর মধ্যে ফ্রেশলি প্রিপেয়ার্ড ফেরাস সালফেট সলিউশন নিলাম ফিউশন এক্সট্রাক্টের মধ্যে, এবার ওটাকে গরম করলাম, আবার ঠান্ডা করলাম, এবং তার মধ্যে ডাইলিউট সালফিক অ্যাসিড দিলাম, ঠিক আছে? ডাইলিউট সালফিক অ্যাসিড দেওয়ার পরেই কি হবে, একটা ব্লু কালার তৈরি হবে, সেটাই আমরা বলবো হচ্ছে, ব্লু কালার তৈরি হলে সেটাই আমরা বলবো হচ্ছে যে নাইট্রোজেন উপস্থিত এবং নিশ্চিত, ঠিক আছে? এবার এটা তোদের শুধু এই নামটা মনে রাখতে হবে, নাইট্রোজেনের এত রিয়াকশন মনে রাখার দরকার নেই। আবার বলেছিলাম, আগের দিন বলেছিলাম, কিন্তু আজকে বলছি, এত রিয়াকশন মনে রাখার দরকার নেই, ঠিক আছে? ফেরাস সালফেটের সঙ্গে নাইট্রোজেন কোনো কম্পাউন্ডের রিয়াকশন করে যে জিনিসটা তৈরি হয়, এই কম্পাউন্ড, এটা খুব ভালো, এটা ইম্পর্টেন্ট কম্পাউন্ড। কি নাম? ফেরাস ফেরিক ফেরো সায়ানাইড। হ্যাঁ বল, কি বললি ও স্যার? ফেরিক ফেরোসায়ানাইড স্যার। ফেরিক ফেরোসায়ানাইড। So ferrous sulfate reacts with any nitrogen containing compound to produce this compound. Its name is ferric ferrocyanide, Fe4FeCN6 whole thrice. So ferrous sulfate reacts with any nitrogen containing compound to produce ferric ferrocyanide. Very important. So what is the other name of the Prussian blue color? যদি কোশ্চেনটা করি, what is the other name of the Prussian blue color? কি হবে? Prussian blue color এর আরেকটা নাম কি? কি বলবি তখন? ফেরিক ফেরোসায়ানাইড। Ferric ferrocyanide. Very good. The other name of Prussian blue color is ferric ferrocyanide. Very important compound. Ferric ferrocyanide. খুব ইম্পর্টেন্ট। Prussian blue color এর আরেকটা নাম হচ্ছে ফেরিক ফেরোসায়ানাইড, কোনদিন ভুল করবি না। তাহলে আমরা আজকে কি কি শিখলাম, যে ফিউশনে কি কি রিয়াকশন হয়, নাইট্রোজেনের পরীক্ষায় কি কমপ্লেক্সটা তৈরি হয়, এইগুলো খুব ইম্পর্টেন্ট, কিন্তু লাগবে।
তাই আগের দিন একটু ফাস্ট পড়েছিলাম, আজকে ধীরে পড়াচ্ছি। কেন? আজকে এটাই হচ্ছে ফাইনাল এই প্র্যাকটিক্যালটা, ঠিক আছে? সো ferrous sulfate reacts with any nitrogen containing compound to produce Fe4 FeCN6O thrice and is known as ferric ferrocyanide. বলো কারো কোনো প্রবলেম আছে? বলো কারো কোনো না স্যার, প্রবলেম প্রবলেম আছে? নেই। এইবার হচ্ছে সালফারের পরীক্ষা। সালফারের পরীক্ষাটা কিরকম? খুব গুরুত্বপূর্ণ। ওই সামান্য পরিমাণ ফিউশন এক্সট্রাক্টটা ফিল্টার করে নিলাম, এবার তার মধ্যে আমরা সোডিয়াম নাইট্রোক্সাইড যোগ করলাম। সোডিয়াম নাইট্রোক্সাইড কি হবে? একটা ভায়োলেট কালার কমপ্লেক্স তৈরি হবে। ভায়োলেট কালার কমপ্লেক্স, একটা ভায়োলেট কালার কমপ্লেক্স তৈরি হবে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট। কি হলো? যে কোনো সালফার কন্টেনিং কম্পাউন্ড সোডিয়াম নাইট্রোক্সাইডের সঙ্গে রিয়াকশন করে একটা ভায়োলেট কালার কমপ্লেক্স তৈরি করবে। এটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে কি বললাম? সালফারের পরীক্ষাটা কিরকম? সামান্য পরিমাণে সোডিয়াম ফিউশন এক্সট্রাক্টটা নিলাম, ফিউশন এক্সট্রাক্ট নিয়ে তার মধ্যে কি করলাম? সোডিয়াম নাইট্রোক্সাইড যোগ করলাম। সোডিয়াম নাইট্রোক্সাইড যোগ করলে কি হবে? এটা ভায়োলেট কালার তৈরি হবে। তো any sulfur containing compound is allowed to react with sodium nitroprusside to produce a violet color complex. So we take a small amount of the fusion extract, then we take a small amount of the sodium extract, and then we add sodium nitroprusside. And after that, what happens? A violet color complex is produced. From this, we can conclude that sulfur is present and confirmed. So, fusion extract, a small amount of the fusion extract is treated with sodium nitroprusside. What we conclude? We can conclude that a violet colored complex is produced. From this, we can conclude that sulfur is present and confirmed. ঠিক আছে? তাহলে সোডিয়াম এক্সট্রাক্টটা নিলাম, তার মধ্যে সোডিয়াম নাইট্রোক্সাইড যোগ করলাম। নাইট্রোক্সাইড যোগ করলে কি হবে? একটা ভায়োলেট কালার কমপ্লেক্স তৈরি হবে। এখান থেকে আমরা বলবো হচ্ছে সালফার উপস্থিত এবং নিশ্চিত। So if we take a small amount of the fusion extract and we add a small amount of the sodium nitroprusside, then what happens? The violet color complex was produced. Very simple. So what is the reaction? Sodium sulfide reacts with sodium nitroprusside. What is the formula of sodium nitroprusside? Na2FeCN5NO to produce what? Na4 FeCN5NOS. সোডিয়াম সালফাইড সোডিয়াম নাইট্রোক্সাইডের সঙ্গে রিঅ্যাকশন করে যে কমপ্লেক্সটা তৈরি করে তার ফর্মুলা হচ্ছে Na4 FeCN5NOS. So sodium sulfide reacts with sodium nitroprusside. The formula of sodium nitroprusside is Na2 FeCN5NO to produce Na4 FeCN5NOS, and it is the violet color complex. কিছুই না, সোডিয়াম গুলো যোগ হয়েছে, দুটো সোডিয়াম ছিল তার সঙ্গে আর দুটো সোডিয়াম যুক্ত করে, তাই জন্য Na4, আর এই এনোর সঙ্গে একটা সালফারটা জুড়ে গেল, তাই জন্য NOS। সোডিয়াম সালফাইড সোডিয়াম নাইট্রোক্সাইডের সঙ্গে যোগ করলে কি হবে? এই দুটো সোডিয়ামের সঙ্গে আর দুটো সোডিয়াম জুড়ে গেল, তাই জন্য 4টে সোডিয়াম হলো। আর FeCN5NOর সঙ্গে কি জুড়ে গেল? একটা সালফার জুড়ে গেল, তাই জন্য NOS। এটাই হচ্ছে ভায়োলেট কালার কমপ্লেক্স। What happens actually? To this sodium, another 2 sodiums are added, so 4 sodium, so Na4, and to this NO, sulfur is added, and it produces NOS, and this is the violet color complex. বলো কোনো প্রবলেম আছে? না স্যার,
ভায়োলেট কালার কমপ্লেক্সের ফর্মুলাও কিন্তু লিখতে দেয়। The formula of the violet color complex Na4 FeCN5NOS খুব ইম্পর্টেন্ট। স্যার এর কোনো আলাদা নাম নেই? না, এখন অব্দি আমি পাইনি। গোপালকে আগের দিন প্রশ্নটা করেছিল, তো আমি নেটে কেটে দেখলাম কোনো কিছু দেয়নি, এটা বলেই ভায়োলেট কালার কমপ্লেক্স হিসেবেই নাম দেয়। আচ্ছা কমপ্লেক্স তো তৈরি হয়নি স্যার, এমনি তো মানে আলাদা আলাদা রয়েছে স্যার, তো দেখ ওই জন্য তো স্যার Na4 FeCN5NOS কোথায় কমপ্লেক্স তৈরি হয়? হ্যাঁ হ্যাঁ এটা কমপ্লেক্স, না স্যার কমপ্লেক্স তৈরি হয়েছে স্যার, মানে স্যার কোনো কম্পাউন্ড তৈরি হয়নি, কমপ্লেক্স তৈরি হয়েছে। কম্পাউন্ড তৈরি হয় না একবার। হ্যাঁ হ্যাঁ এবার হচ্ছে ক্লোরাইডের টেস্ট। ক্লোরাইডের টেস্ট মানে কি, ওই সামান্য পরিমাণ ফিউশন এক্সট্রাক্ট নিলাম, তার মধ্যে এবার আমরা যোগ করলাম হচ্ছে সিলভার নাইট্রেট। সিলভার নাইট্রেট যোগ করলে কি হবে, দইয়ের মতো সাদা পদক্ষেপ উৎপন্ন হবে। সিলভার নাইট্রেট আগে আরো কয়েকটা কাজ করতে হয়। সোডিয়াম ক্লোরাইড মানে ফিউশন এক্সট্রাক্ট নিয়ে সেটাকে কিছুটা কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড দিতে হয়, ঠিক আছে। কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড দিয়ে প্রথমে একটু উত্তপ্ত করতে হয়, উত্তপ্ত করে ঠান্ডা করতে হয়, ঠিক আছে। ঠান্ডা করে তার মধ্যে সিলভার নাইট্রেট দিতে হয়। তখন যদি কার্ডিক হোয়াইট প্রেসিপিটেট উৎপন্ন হয় এবং সেই কার্ডিক হোয়াইট প্রেসিপিটেটটা যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে গুলে যায়, তখন বলবো ক্লোরিন উপস্থিত। তো ফিউশন এক্সট্রাক্ট নিলাম, সেই ফিউশন এক্সট্রাক্টের মধ্যে আমরা কি যোগ করলাম, সামান্য পরিমাণে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড যোগ করলাম। কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড যোগ করে কি করলাম, হিট করলাম। কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড যোগ করে হিট করলাম। হিট করে কি করলাম, ঠান্ডা করলাম। ঠান্ডা করে ওর মধ্যে সিলভার নাইট্রেট যোগ করলাম। তখন কি হবে, একটা দইয়ের মতো সাদা পদক্ষেপ উৎপন্ন হবে। দইয়ের মতো সাদা পদক্ষেপ। সেখান থেকে আমরা বলবো হচ্ছে যে ক্লোরিন অস্থির আছে এবং নিশ্চিত। So a small amount of the fusion extract was treated with concentrated nitric acid. And was heated. And then cooled. And then what happens? Then silver nitrate was added. Cardiac white precipitate was obtained, which was soluble in where? Ammonium hydroxide. Cardiac white precipitate was soluble in ammonium hydroxide. From this we can conclude that chlorine was present and confirmed. তাহলে এই ক্লোরাইড সল্টটা নিলাম, সেই ক্লোরাইড সল্টটা কি করলো, সিলভার নাইট্রেটের সঙ্গে রিয়াকশন করে সোডিয়াম নাইট্রেট এবং সিলভার ক্লোরাইড উৎপন্ন করে। সেই সিলভার ক্লোরাইডটাই হচ্ছে কার্ডিক হোয়াইট প্রেসিপিটেট। এবার সিলভার ক্লোরাইডটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে রিয়াকশন করে একটা কমপ্লেক্স তৈরি করলো, AgNH3(2)Cl, এবং এর নাম হচ্ছে আর্জেন্টো অ্যামোনিয়াম ক্লোরাইড। ঠিক আছে, এটা হচ্ছে জলের মতো দেখতে, তাই জন্য এটা হচ্ছে সলেবল। তো এনি chloride salt, meaning any organic chloride salt, are allowed to react with silver nitrate to produce what? Sodium nitrate and silver chloride. This silver chloride has a cardiac white precipitate. Now this silver chloride is allowed to react with ammonium hydroxide to produce argento ammonium chloride, and it is watery-like. যে কোনো ক্লোরাইড সিলভার নাইট্রেটের সঙ্গে রিয়াকশন করে কি তৈরি করছে, সোডিয়াম নাইট্রেট এবং সিলভার ক্লোরাইড। সেই সিলভার ক্লোরাইড অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে রিয়াকশন করে কি তৈরি করছে, আর্জেন্টো অ্যামোনিয়াম ক্লোরাইড, যেটা জলের মতো। বলো কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম আছে? না স্যার। খুব ইম্পর্টেন্ট। So what is the complex formed after addition of silver nitrate? Sorry, ammonium hydroxide. The complex formed is AgNH3(2)Cl, and its name is argento ammonium chloride. কি কমপ্লেক্স তৈরি হয় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করার পর?
তার নাম হচ্ছে আর্জেন্টো অ্যামোনিয়াম ফ্লোরাইড। বল, কারো কোনো প্রবলেম আছে? আমি যে খুব ধীরে সুস্থে পড়াচ্ছি, কেন এটা বেশিক্ষণ লাগবে না। না স্যার, কোনো প্রবলেম নেই। বল বাকিদের কি অবস্থা, বাকিদের কি অবস্থা? হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ স্যার বুঝেছি। নেক্সট হচ্ছে ব্রোমিন, খুব ইম্পর্টেন্ট, একই রকম। এই যে আমরা ফিউশন এক্সট্রাক্টর নিলাম, সেই ফিউশন এক্সট্রাক্টর মধ্যে ওই একই কথা, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড দিলাম, নাইট্রিক অ্যাসিড দিয়ে উত্তপ্ত করলাম, উত্তপ্ত করে ঠান্ডা করলাম, তার মধ্যে সিলভার নাইট্রেট যোগ করলাম। ঠিক আছে, সিলভার নাইট্রেট যোগ করলাম, সিলভার নাইট্রেট যোগ করলাম, তখন কি হবে? একটা হলুদ অদক্ষেপ উৎপন্ন হবে, মানে হালকা হলুদ অদক্ষেপ উৎপন্ন হবে। এটা কিসে গুলে যাবে? অ্যামোনিয়ায় গুলে যাবে, খুব ইম্পর্টেন্ট, অ্যামোনিয়ায় গুলে যাবে। তো first a small amount of fusion extract was taken. This fusion extract is treated with concentrated nitric acid, and it was heated and cooled, and it was heated and cooled, heated and cooled. After that, a small amount of the silver nitrate solution was added. What happens? A yellow precipitate, a light yellow precipitate was obtained, which is soluble in ammonia. Very important, which is soluble in ammonia. So let us consider the bromine salt, means NaBr. It reacts with silver nitrate to produce NaNO3 and silver bromide. This silver bromide has the yellow color. This silver bromide is allowed to react with ammonia to produce argento ammonium bromide, AgNH3 2Br. Argento ammonium bromide. This is the complex formed after addition of ammonia. The sodium bromide কি করবে? সিলভার নাইট্রেটের সঙ্গে রিঅ্যাকশন করে কি তৈরি করবে? সোডিয়াম নাইট্রেট এবং সিলভার ব্রোমাইড। খুব ইম্পর্টেন্ট, সোডিয়াম ব্রোমাইড মানে যে কোনো ব্রোমিন সল্ট, সেটা সিলভার নাইট্রেটের সঙ্গে রিঅ্যাকশন করে কি তৈরি করবে? সিলভার ব্রোমাইড তৈরি করবে। সিলভার ব্রোমাইডের কালার হচ্ছে হলুদ। এই সিলভার ব্রোমাইড অ্যামোনিয়ার সঙ্গে রিঅ্যাকশন করে কি তৈরি করবে? আর্জেন্টো অ্যামোনিয়াম ব্রোমাইড। এটা জলের মতো। So any bromine salt is allowed to react with which? Silver nitrate to produce yellow precipitate of silver bromide. This silver bromide is allowed to react with ammonia to produce argento ammonium bromide, and it is watery like. বলো কোনো প্রবলেম আছে? না স্যার। একই কথা ব্রোমিনের ক্ষেত্রেও কি হবে? ফিউশন এক্সট্রাক্টর নিয়ে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড দেবো, নাইট্রিক অ্যাসিড যোগ করে কি করব? হিট করব, হিট করে ঠান্ডা করব, ঠান্ডা করে তার মধ্যে সিলভার নাইট্রেট যোগ করবো। তখন কি হবে? এটা হলুদ অদক্ষেপ উৎপন্ন, মানে হালকা হলুদ। এবং সেটা কিসে গুলে যাবে? অ্যামোনিয়ায় গুলে যাবে। এই হচ্ছে ব্রোমিনের টেস্ট। যে কোনো ব্রোমিন সল্ট না, সেটাকে সিলভার নাইট্রেটের সঙ্গে রিঅ্যাকশন করলাম, রিঅ্যাকশন করে কি তৈরি করলো? সিলভার ব্রোমাইড। এটা হচ্ছে ইয়েলো কালার, ইয়েলো কালার। এই সিলভার ব্রোমাইড অ্যামোনিয়ার সঙ্গে রিঅ্যাকশন করে কি তৈরি করলো? আর্জেন্টো অ্যামোনিয়াম ব্রোমাইড, আর্জেন্টো অ্যামোনিয়াম ব্রোমাইড। এটা হচ্ছে ইয়েলো কালার কমপ্লেক্স, সরি এটা হচ্ছে মানে সলেবল কমপ্লেক্স। ভেরি সরি, ইয়েলো কালার কমপ্লেক্স বলে। বল কোনো প্রবলেম আছে? না স্যার। নেক্সট হচ্ছে আয়োডিন। আয়োডিন টেস্টটা নিজেরাই বল, ফিউশন এক্সট্রাক্ট নিয়ে কি করবো? ও নিজেরাই বল আয়োডিনের টেস্টটা কি? বল রে, আয়োডিনের টেস্ট কি? বল আয়োডিনের টেস্টটা কি? ফিউশন এক্সট্রাক্ট নিয়ে তার মধ্যে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড নেবো, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড দিয়ে হিট করব, ঠান্ডা করব, ওর মধ্যে সিলভার নাইট্রেট যোগ করবো, একটা ডিপ ইয়েলো প্রেসিপিটেট উৎপন্ন হবে, যেটা কিছুতে গুলবে না, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডও গুলবে না এবং অ্যামোনিয়াকেও গুলবে না। সেখান থেকে আমরা বলবো হচ্ছে আয়োডিন উপস্থিত এবং নিশ্চিত।
So any iodine salt, the fusion extract was treated with concentrated nitric acid. It was then heated and cooled. It was then heated and cooled. And then what happens? Silver nitrate solution was added to it. Then a deep yellow precipitate was obtained, which was insoluble in ammonium hydroxide and concentrated ammonia. From this, we can conclude that iodine was present and confirmed. So a small amount of the fusion extract was taken and it was treated with concentrated nitric acid. It was then boiled, cooled, and silver nitrate solution was added to it. What happens? A deep yellow precipitate was obtained, which was insoluble in ammonium hydroxide or concentrated ammonia. From this, we can conclude that what? That iodine was present and confirmed. মানে ফিউশন এক্সট্রাক্টটা নেব, সেটাকে কি করব? ফিউশন এক্সট্রাক্টটা নিয়ে তার মধ্যে আমরা কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড যোগ করব, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড যোগ করে হিট করব, ঠান্ডা করব। ঠান্ডা করে কি হবে? এবার এর মধ্যে সিলভার নাইট্রেট দেবো। সিলভার নাইট্রেট দিলে কি হবে? এটা তোমার হলুদ অধক্ষেপ উৎপন্ন হবে। সেটা কিসে যাবে না? অ্যামোনিয়াম হাইড্রক্সাইডও যাবে না এবং অ্যামোনিয়াও যাবে না। সেখান থেকে আমরা বলবো কি আয়োডিন উপস্থিত এবং নিশ্চিত। রিয়াকশনটা কিরকম? সোডিয়াম আয়োডাইড যদি সিলভার নাইট্রেটের সঙ্গে রিয়াকশন করে কি তৈরি করবে? সোডিয়াম নাইট্রেট এবং সিলভার আয়োডাইড। এই সিলভার আয়োডাইডের কালারই হচ্ছে ডিপ ইয়েলো। Sodium iodide reacts with silver nitrate to produce sodium nitrate and silver iodide. This silver iodide has a yellow color. বলো কোনো প্রবলেম আছে? বলো কোনো প্রবলেম আছে? বল কোনো প্রবলেম আছে? আমি তো কিছু লিখলি, আমি তো বুঝতেই পারলাম না। কি লিখেছে রে গোপাল? গোপাল কি লিখেছে? হ্যালো স্যার গোপাল কথা বলতে পারছে না স্যার, ওটাই গোপাল লিখেছে। হ্যালো স্যার। গোপাল বলছে ও কথা বলছে, আপনি বুঝতে পারছেন? বলতে পারছে, শোনা যাচ্ছে কিনা? ওর কথা শুনতে পাচ্ছেন না তো আপনি? আচ্ছা ঠিক আছে। আজকে এত অ্যাবসেন্ট কেন রে? 3 জন অ্যাবসেন্ট। অ্যাবসেন্ট রে? স্যার রোজকার মতো যারা যারা অ্যাবসেন্ট হয় তারাই অ্যাবসেন্ট। 38, 42। কোনো ছেড়ে দে, ওরা আমি পদের ধরি না। আর কেউ আছে 38 42 এর? ও গোপাল তো লেফট করলো, তাই ঠিকই আছে। স্যার গোপাল লেফট করেছে, গোপাল এই দুজনই অ্যাবসেন্ট আছে, এই দুজন রোজকারই অ্যাবসেন্ট আছে। হ্যালো স্যার। ঠিক আছে, ওটা নরমাল। হ্যালো স্যার। হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যালো, শোনা শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ নেটওয়ার্ক প্রবলেম ছিল স্যার, শুনতে পাইনি। বাট আপনার কথা আমি শুনতে পাচ্ছি। সোডিয়াম আয়োডাইড স্যার আপনার কথা আমি শুনতে পেয়েছি। reacts with silver nitrate to produce sodium nitrate and silver iodide. This silver iodide has a yellow color and this silver iodide has a yellow color which is soluble, it is insoluble in ammonium hydroxide or ammonia. এবার এটা তোদের এখনকার কাজ লিখব। Write the Lassine test in detail for parabromoanic. আগের দিনের প্রসেস লিখ। এখন স্যার সব ঘর এখন টাইম আছে তো 40 মিনিট। আচ্ছা স্যার। একটা লেখ আর একটা হোমওয়ার্ক থাকবে। আগের দিন যে প্রসেসে লিখেছিলিস সেরকম ভাবে প্যারাব্রোমোঅ্যানিলিন। স্যাম্পল নাম্বারটা খালি আমি দিয়ে দিচ্ছি, কালার দিয়ে দিচ্ছি, মিটার আর ওটা, বাকিটা লেখা ছিল। 40 মিনিট টাইম আছে, অনেকক্ষণ টাইম দিয়েছি। কতক্ষণ লাগবে? 20 মিনিট লাগবে, তারপর ছেড়ে দেবো। লেখ, নিজেরা লেখ। তাহলে একটা কাজে গিয়ে থাকবে। এটাতে 4A, এটাতে 4A। আচ্ছা, আর একটা কথা বলতে ভুলে গেছিলাম যে অর্গানিক কম্পাউন্ড কেন বেশিরভাগ লিকুইড হয়, এটা একটা পয়েন্ট। অর্গানিক কম্পাউন্ড কেন বেশিরভাগ লিকুইড হয়? অর্গানিক কম্পাউন্ডের মেল্টিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্ট, অর্গানিক কম্পাউন্ডের মেল্টিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্ট খুব কম, তাই জন্য অর্গানিক কম্পাউন্ড গুলো বেশিরভাগ জেনারেলি লিকুইড হয়। Organic compounds have very low boiling and melting point. So most of the organic compounds are liquids. এই যে বলছিলাম যে অর্গানিক কম্পাউন্ড যে লিকুইড হতে পারে বা সলিড হতে পারে, কেন বেশিরভাগ অর্গানিক কম্পাউন্ড কেন লিকুইড হয়? একটাই কারণ, অর্গানিক কম্পাউন্ডের মেল্টিং এবং বয়লিং পয়েন্টটা খুব কম হয়, তাই জন্য অর্গানিক কম্পাউন্ড বেশিরভাগই হচ্ছে লিকুইড হয়।
অর্গানিক কম্পাউন্ডস আর ভেরি লো মেল্টিং এন্ড বয়লিং পয়েন্ট, সো দে লিকুইডস। এটা আজকে লিখে ফেলেন প্লিজ। তারপর আরেকটা দেবো, হোমওয়ার্ক নিজেরা করবে, অ্যানিলিয়াম ক্লোরাইড। এটা লিখে ফেলে তোদের একটা অ্যাসাইনমেন্টের কাজই মিটে গেল। তাহলে এই আধ ঘন্টা আগে ছেড়ে দেবো, আবার কে কি বলবে ওই জন্য, বুঝতে পারছিস তো, এই জন্যই আটকে রাখা, আর কিছু না। আর 10 মিনিট আগে ছাড়লে কতটা ঠিক আছে, লিখে ফেল। ঠিক আগের দিনের প্রসেস, আমার এটা দেখানোর কিছু নেই। ঠিক আগের দিন যেভাবে লিখেছিলিস সেইভাবে, আগের দিন যেভাবে দিয়েছিলাম। খালি আমি এই এলিমেন্টের নামটা আমি চেঞ্জ করে দিয়েছি, লিখে ফেল। না, আধ ঘন্টা টাইম দিচ্ছি, 2টো থেকে 2:30 হয়ে যাবে লেখা। তাহলে একটা রাফ খাতাও তোদের এগিয়ে যাবে। আমি ওই জন্যই বলছি, একটা রাফ খাতাও এগিয়ে যাবে তোদের, কাজটাও অনেকটা এগিয়ে যাবে। মানে একটা রাফ খাতা তোদের লিখতে হবে না। আর কি বকবো বলতো, পুরোটাই তো দুবার করে বকলাম, আর কি বকবো বল? এবার নিজেরা যেটা লিখে ফেল, আজকে আজকে এটাই লাস্ট কাজ। প্যারা ব্রোমো অ্যানিমি, আধ ঘন্টা টাইম দিচ্ছি সবাইকে লেখা, 2টো থেকে স্যার 2:30। প্রসিডিওরটা লেখার দরকার দরকার আছে স্যার, সমস্ত প্রসিডিওরটা? যেমন ভাবে লিখছিস, রাফ খাতা তো পুরোটা লিখতে হয়েছিল, দেখিস না? আচ্ছা স্যার, আচ্ছা স্যার। পুরোটা আধ ঘন্টা টাইম নিয়েছি, এটা লিখতে আধ ঘন্টা লাগে। আর প্র্যাকটিক্যাল শেষের দিকে আর একটা প্র্যাকটিক্যাল আছে, আর ন্যানোটা যদি লাস্টে কি বানাবো, ন্যানোটা করিয়ে দেবো পুজোর পর। স্যার বলছি রাফ খাতার ফার্স্টেই ছবিটা আঁকতে পারবো তো? অবশ্যই, কেন আসবে না? তোমাকে তো এই ফর্মেই কোশ্চেনটা দেওয়া হয়েছে। আচ্ছা, ছবিটা এঁকে হ্যাঁ তারপরে ওই হ্যাঁ, টাইটেল অ্যাসাইন টেস্ট ইন ডিটেল ফর না, প্যারাপ্রোমাইন। ছবিটা এঁকে হ্যাঁ, তারপরে নাম- তোমাকে তো কোশ্চেনটা এই ফর্মেই দেওয়া হয়েছে, টাইটেল অ্যাসাইন টেস্ট ইন ডিটেল ফর প্যারাপ্রোমাইন। আর এই স্যাম্পল নাম্বার এখনো চেঞ্জ করে দিচ্ছি, একটু দেখে নিস, তাহলে অসুবিধায় পড়বি। এটা কি তাহলে এটা 4A? 4A, আর আরেকটা যেটা আছে ওটা হচ্ছে 4B। এটা 4A, ঠিক আছে। ওকে স্যার। আমি দুটো অ্যাসাইনমেন্টই আপ করে পড়বো। একটা তোদের লেখা রইলো, কাজে কি গেল, আর একটা লিখে ফেলবি, কাজেই হয়ে গেল। অ্যাসাইন টেস্ট খুব সুন্দর এক্সপেরিমেন্ট, হলো না ঠিক করে। অ্যাসাইন টেস্ট ক্লাসে পড়াতে পারলে খুব খুব আনন্দের প্র্যাকটিক্যাল, হয়তো একটু বাস্ট ফাস্ট করে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স আছে, কিন্তু খুব সুন্দর প্র্যাকটিক্যাল। হাতি রাত পুড়েছিল গতবার। হাতি জানিস তো কার নাম? কে স্যার? গোপাল হাতির নাম, হাতির নাম জানিস না? শতদ্রুরা? কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, বুঝতে শ্রেয়া, পেরেছি। শ্রেয়া। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। স্যার কম্পাউন্ডটা একবার দেখান না। প্যারা ব্রোমো অ্যানিমি, এক প্যারা, 1 2 3। হাতি নয়, অন্য কি বলে, মোটি বল, মোটি বল। প্যারা ব্রোমো অ্যানিমি। স্যার, হুম। স্যার আমার একটা কথা বলার আছে। হ্যাঁ বল। স্যার বলছি যে আপনি যে ভাইভা লিংক বা কোনো কিছু মানে আমাদের বি গ্রুপে যা যা কথা বলেন মানে প্র্যাকটিক্যাল সম্বন্ধে, স্যার ওটা গ্রুপে বলবেন না। স্যার ওটা গোপালকে, যদি আমাদের সিআর আছে যেহেতু গোপাল, গোপালকে যদি আপনি বলে দেন তাহলে গোপাল আমাদের বি গ্রুপে ওটা সেন্ড করে দেবে। আচ্ছা এই আচ্ছা, হলে এ ঠিক আছে। গ্রুপের লোকজন খালি বলে যে আমাদের তো ম্যাম করায় না, তাহলে কি তোরা পেরে যাস। এইটা একটু সমস্যা স্যার, আমাদের গ্রুপে প্র্যাকটিক্যাল সম্বন্ধে কোনো কথা বলবেন না। আপনি আচ্ছা গোপালকে বলে দিলেন আমাদের গ্রুপে, আমাদের বি গ্রুপ একটা আলাদা আছে, গোপাল আমাদের সবকিছু ঠিক বলে আছে, দেবে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ স্যার।
আর স্যার 3A আর 3টা কবের মধ্যে জমা দিতে হবে প্রায়? এই না রবিবার সোমবারের মধ্যে, রবিবারের মধ্যে দে। এইবার আচ্ছা, ঠিক আছে। পুজোর আগে 4B অব্দি আপডেট করে রাখবি, আমি বলে দিলাম। পুজোর আগে এই যে 4A হচ্ছে আর 4B হচ্ছে, এই অব্দি আপডেট করে রাখবি, আমি বলে দিলাম কিন্তু। আর পুজোর পর আমরাও বুঝতে পারছি না যে কলেজ মলেজ খুলে দেবে কিনা, তাহলে বিপদে পড়ে যাবি তোরা। আমি বারবারই বলেছিলাম পুজোর আগে যেন সমস্ত আপডেট থাকে, প্রথম থেকেই বলেছিলাম। স্যার ইউজিসি রুল করেছে না যে 18ই নভেম্বর কলেজ খুলবে? হ্যাঁ স্যার। জানি, তোর আগে জানি। আমি তো ওই জন্যই প্রথম থেকে বলছি 15ই নভেম্বর খুলে যাবে। স্যার 18ই নভেম্বর কলেজ খুলবে তো বলেনি, নতুন সিজন শুরু হবে স্যার অনেক কলেজে, সেটা স্যার বলেছে ইউজিসি। তোকে আমি বলে দিচ্ছি কালী পুজোর পর খুলবে, এটা আমি বলছি। খুলবেই স্যার শিওর? শুধু ইউএ এর অ্যাডভান্স কবে খুলে দেখ, ওদের দিকে রাখুন, কোনো চিন্তা নেই। ইউএ অ্যাডভান্স আচ্ছা রেডি স্যার। আছে। আর অক্টোবরের এন্ড থেকে লোকাল ট্রেন চালু হয়ে যাবে, বা লোকাল ট্রেন পুজোর আগেই চালাবে, তাই আমি বলতে পারি। এখন তো স্যার মাঝে একটা দুটো চলছে দেখি। স্টাফ স্পেশাল, স্টাফ স্পেশাল যাচ্ছে। এমনি লোকও তো উঠে পড়ছে দেখছি, সবাই প্ল্যাটফর্মে দাঁড়াচ্ছে এমনি লোক কেউ উঠতে যাচ্ছে। মানছে না, কেউ মানছে না, সবাই উঠছে। আইটে ছেড়ে দেবো, তাড়াতাড়ি কর, আইটে ছেড়ে দেবো। স্যার এটাও কি ওই ফেয়ার কপিতেও লিখতে হবে? অবশ্যই, এটা তো রাফ লিখছিস তুই। ঠিক আছে। যেরকম ভাবে রাফ লিখছিস সেরকম ভাবে ফেয়ার লিখতে হবে, একই তো লেখা, এটা তো কোনো আলাদা কিছু নেই দুটো লেখার মধ্যে। টাইটেশনে নয় শুধু ভ্যালু লিখতিস, এই লিখতিস, এখানে তো আলাদা কিছু নেই, এখানে তো পুরোটাই লিখতে হচ্ছে। তো এটা যদি কলেজেও হতো, এটা পুরোটাই কলেজে লেখা তো হালদা স্যার। তোদের 12ই ডিসেম্বরের পরে তো কলেজ অফ হয়ে যাচ্ছে। 16ই ডিসেম্বর থেকে ল্যাব দিয়ে দিয়েছে পরীক্ষা। 16 থেকে 24 হচ্ছে ল্যাব, আর 2রা জানুয়ারি থেকে হচ্ছে কত, 24শে জানুয়ারি হচ্ছে থিওরি। দেখলাম আজকেই মেল এসছে একাডেমিক ক্যালেন্ডার। হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার বলুন। তো হ্যাঁ স্যার আছি, আমি লিখছি। 2:30 অব্দি টাইম দেবো ম্যাক্সিমাম। আগের দিন যেভাবে লিখেছিলিস সেইভাবেই লিখবি।
গার্জেন মিটিং কবে রে? গতকাল হয়ে গেছে স্যার। হয়ে গেছে? হ্যাঁ, আর কি জানলো? কিছুই ঝাড়েনি স্যার কেউই কাউকে, মানে ওই স্যার ম্যাম বললো মানে সবার যারা যারা অ্যাটেন্ডেন্স খারাপ আছে তাদের অ্যাটেন্ডেন্সটা ঠিকঠাক করতে। কার এই attendance আর কি। খারাপ? ওই শান্তনু ভুইয়া, তারপরে হচ্ছে ওই অবন্তিকা, ওরা একটু কম নাম্বারও পেয়েছিল, তার জন্য ওদেরকে বললো যাতে ঠিকঠাক করে নেয়, ওই জন্য। ওই আর কি। আন্দোলন হইয়া তাতেও ঠিক হবে? জানি না স্যার। কোনোদিনই হবে না সামনে। আর সম্রাটের অ্যাটেন্ডেন্স কত? সম্রাট সম্রাট মনে হয় স্যার ক্লাসে আছে, একটু জিজ্ঞাসা করতে হবে। না না, সম্রাট নেই। দেখ না, স্যার এই জয়েন করলো। সম্রাট এই জয়েন করলো। দাঁড়াও, এই তো দেখলাম জয়েন করেছে। অ্যাটেন্ডেন্স দেবো না, দাঁড়া। সম্রাট রোজ লাস্টে জয়েন করে অ্যাটেন্ডেন্স নেয়, দাঁড়া হচ্ছে ওর। তাই সম্রাট সেনের গলার আওয়াজও পাওয়া যাচ্ছে না। শান্তনু ভুইয়া তো হাতের বাইরে, ও বলেও লাভ নেই। স্বপ্নময় আছে নাকি, না পালিয়েছে? স্বপ্নময় আগের ক্লাসে ছিল না, ওই জন্য। আছি স্যার। তাহলে পালিয়ে কাটোয়া থেকে নেটওয়ার্ক পাচ্ছিস নাকি? বলছি কাটোয়া থেকে নেটওয়ার্ক পাচ্ছিস? না স্যার, আমি রাস্তায়। রাস্তায়? রাস্তায় হ্যাঁ, বসে- রাস্তায় দাঁড়িয়ে ক্লাস করছি স্যার। হ্যাঁ, বাহ, কত শখ ক্লাস করার। আমার দলের লোক পেলাম স্যার। দেখেছেন স্যার আমি কত ভালো। রাহুলের থেকে ইন্সপায়ার্ড স্যার আমি। রাহুল কোথায়? রাহুল কি কোথায় দাঁড়িয়ে ক্লাস? এসব বললে কিন্তু বেশি নাম্বার পাবি না। আমি কোথায়? স্যার রাস্তায়, বাথরুম, কাজ, যেখানে পারি ঘুরি। তো বাড়ি কোথায় রে রাহুল? রাহুল স্যার বাড়ি কোথায়? কলকাতা, তপসিয়া, সায়েন্স সিটি। কলকাতাতে নেটওয়ার্ক পাস না? আমি যেখানটা আপাতত আছি এখন সেখানে একদম নেটওয়ার্ক খুব খারাপ। হয় বাথরুম, সব বাথরুমে নেটওয়ার্ক। কি করবো বলুন? বাথরুমে বাথরুমে ঢুকে দাঁড়িয়ে ক্লাস ক্লাস করতে হচ্ছে সকাল থেকে। হ্যাঁ, বাথরুমেও করি সকাল থেকে দুপুর, আর মাঝখানে যখন অফ থেকে বেরিয়ে যাই। কি অবস্থা! কি করবো বলুন স্যার? সেকেন্ড সেমে তো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস করেছি, তারপর তো করোনা এসে গেলে রাস্তায় বেরোনো হয় না, বাথরুমেই খায়। কলকাতায় নেটওয়ার্ক পাচ্ছিস না? কি দিন এলো রে? স্যার মেক করলে কলকাতা নেটওয়ার্ক ঘুরে যায় স্যার। সে তো আমাদের এদিকেও একই অবস্থা। আমরা তো কলকাতাই বলতে গেলে, মানে আমাদের তো এই, মানে তোর কলকাতা ডিস্ট্রিক্ট বলে না, কিন্তু মানে গ্রেটার কলকাতায় আমরা আছি। আর কলকাতা আপ টু বাঁশবেড়িয়া সব আছে। স্যার আপনার বাড়ি কোথায় স্যার? জননগর আপ টু আচ্ছা বাঁশবেড়িয়া সব গ্রেটার কলকাতা, আর ওদিকে আপ টু কল্যাণ। আচ্ছা স্যার। ওদিকটা আমি ওখানে কখনো পুজো যাইনি। হচ্ছে স্যার? সব হবে, জগদ্ধাত্রী পুজো ফুল ফেজে শুরু হয়ে গেছে, মানে জগদ্ধাত্রী পুজোর কাজ। আচ্ছা স্যার। আগের বছর দেখতে গেছিলাম। জগদ্ধাত্রী পুজো সব নর্মাল হয়ে যাবে। আমি নিজেই তো ছুটি নিয়ে বসতাম জগদ্ধাত্রী পুজো। ঠাকুরগুলো খুব স্যার মানে বিশাল বিশাল হয় ওইখানে। বছরে ওই দুটো দিন আমি ছুটি নিই, মোটামুটি 3টে দিন আমি ছুটি নিই জগদ্ধাত্রী পুজোর সময়। আমি সারা বছরে আদার্স টাইমে কোনো ছুটি নিই না। আমি ঠিক জগদ্ধাত্রী পুজো ছুটি নিই, করোনায় থাকবো আর যাই থাকবো।
এটা রাফ খাতাতে ফেয়ার খাতাতে তো লিখবো স্যার এই চকটা? না অবশ্যই ফেয়ার খাতা তো পুরোটাই লিখতে হবে, সব এই ছক মক পুরোটাই এক লিখতে হবে, রাফ খাতার ফেয়ার খাতায়, কেন আলাদা কিচ্ছু স্যার নেই। আমাকে তো প্রসিডিউরটাও লিখতে হবে? অবশ্যই, কেন তুই লিখিস নি? স্যার আগের বারে তো প্রসিডিউর রাফ খাতায় লিখিনি। ছেড়ে দে এখন, এখন লিখে নিস। না স্যার আগের আগে মানে 3A ওই 3A ওইগুলোতে স্যার তিনটে কোনো কিছু নাই, 4 এর ক্ষেত্রে খালি লিখতে হবে, যেহেতু এটা অন্য রকমের প্র্যাকটিক্যাল, এটা কোয়ালিটেটিভ প্র্যাকটিক্যাল, ওই জন্য। প্রসিডিউর থেকে পুরোটাই প্রসিডিউর থেকে আর যতটা আছে সবটাই লিখতে হবে? পরেরটা পুরোটাই এক, মানে রাফ কপি ফেয়ার কপি পুরোটাই এক, কোনো তফাৎ নেই দুটোর মধ্যে। পরে কোনো তফাৎ নেই। থ্রি অব্দি যা করেছিস করেছিস, কিন্তু 4 এ কোনো তফাৎ নেই, এটা আমি তোকে বললাম। ভাইবার লিঙ্ক পাঠিয়ে দেবো একটু বাদে, ঠিক আছে? আধ ঘন্টা 40 মিনিট বাদেই পাঠিয়ে দেবো। ভাইবার লিঙ্ক গুলো একটু তাড়াতাড়ি করে সলভ করে দিতে পারিস তো? কতক্ষণ লাগে কোনো করতে? 5টা না 6টা করে তো ভাই বাজি। স্যার লিখে নিয়েছি। তাড়াতাড়ি। হ্যাঁ স্যার। বাকিদের কি অবস্থা শুনি। আর এটা নিয়ে পরের দিন টানা যাবে না, পরের দিন এটা নিয়ে টানতে গেলে আর কি বলবো, আর কেউ শুনবেও না। স্যার পরের দিন তো লাস্ট ক্লাস। পুজোটাকে লাস্ট ওই করবো, আইডোমেট্রিক টাইটেশন করবো, করার নেই, রেডি করে দেবো। রেডি আছে, জাস্ট একবার দেখে নেবো ভিডিও ঠিকঠাক আছে কিনা। আর একটা পুজোর পর পড়াবো রে, পুজোর পর ওরে বাবারে, এখনো 4খানা ক্লাস, কি করাবো? উঠতে পারছি না তো, হিসেবে তো পাচ্ছি না কিছু। স্যার ক্লাসে ভাইবা নেবে? না না, প্রেজেন্টেশন গুলো এতে ফেলে দেবো, দাঁড়া না, প্রেজেন্টেশন নিতে হবে না, এইতে ফেলে দেবো ল্যাব। একদিন ভাই বানিয়ে নেবেন। আরে শোন না, শোন, আমাদের কতজন তো, আমাদের এই গ্রুপে 20 জন আছে, তাই তো? 20 জনের প্রেজেন্টেশনের জন্য আমার হ্যাঁ, স্যার। 2 দিন টাইম লাগবে, মানে দুটো ল্যাব লাগবে, মানে 2 দিন কেটে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পড়াবো সেটাই ভাবছি, মানে প্রেজেন্টেশন একটা হবে জানিস 10 নম্বরে, হ্যাঁ স্যার জানি তো। এটা দিতে হবে, ল্যাবেই করিয়ে নেবো, কারণ আমাদের তো ল্যাব শেষের দিকে। হ্যাঁ স্যার। দুজনের ভাই প্রেজেন্টেশনের বদলে বলে অ্যাসাইনমেন্ট হচ্ছে, তাপস স্যার তো তাই বললো স্যার। না না না, কি বলবো, প্রেজেন্টেশন নিতেই হবে 10 নম্বর। স্যার ওটা কিভাবে নেবেন, মানে আরেকবার তো কিছু স্যার নয়, আমি ঘরের আমি মধ্যে যেভাবে নিয়েছিলেন। তোকে দেখাচ্ছি, আমি যেভাবে তোকে দেখাচ্ছি, স্ক্রিন শেয়ার করবি, একটা পিপিটি বানাবি, দেখ আমি যে জিনিসটা পারি, এই জিনিসটাই তো দেখ, কিচ্ছু না, এই আমি যে জিনিসটা করেছি, মানে কবে হবে এটা? কবে হবে সেটাই তো এখনো জানি না, হবে এটুকু জানি। পুজোর আগে না পরে? স্যার সিনিয়রদের তো পিপিটি টাইম দেবে তো স্যার আবার আজ? সেটা বলতে পারছি না। স্যার আজকে বলে আবার কালকে চাইবে না তো? সেটা বলতে পারছি না। বাবা সেটা তো ব্রেইনওয়ারেরই নিয়ম, আজকে বলে কালকে চায়। স্যার পুজোর আগে তো হবে না? জানি না, পুজোর আগেও একদিন। আরে আরে আর একটা সপ্তাহ আছে, আর কি দেবে? পুজোর মধ্যেই করতে দেবে। আর পুজোর মধ্যে রেডি করে রাখবি, পুজোর পর ভাই করা ভাই শুরু হবে। কি স্যার পুজোর পুজোর আগে তো স্যার করতে হবে স্যার। পুজো থেকে লক্ষ্মী পুজোর মধ্যে রেডি করে রাখবি, আর তারপর থেকে শুরু হয়ে যাবে লক্ষ্মী পুজোর পর থেকে। কি স্যার পুজোর 9 দিন তো স্যার ছুটি, তাও স্যার ভালোভাবে কাটাতে দেবে না? স্যার সারা বছরই পড়াশোনা করবো? কি করবি পুজোয়, কি করবি এবছর? এবছর তো করো না,
অন্য বছর না ঘুরতে যাচ্ছে, বলছে ঠিক আছে। তাও স্যার স্যার ঘোরাঘুরি একটু করোনা গ্রামে তাও তো স্যার ঠিক আছে ঠাকুর, স্যার, বাড়িতে থাকলো এই সারা তাও কি পড়াশোনা করবে? স্যার নিজের এলাকায় তো একটা ঠাকুর হয় না, সেটাকে সেখানে তো স্যার থাকতে হবে না। তাও বেরোবো, করোনা হোক তাও বেরোবো। তাও বেরোবো, আমিও তো বেরোবো ভাবছি, আমি নিজেও তো বেরোবো ভাবছি। হ্যাঁ স্যার, মাস্ক আর হ্যাঁ স্যার, সব স্যানিটাইজার। প্যান্ডেল দেখা হয়ে তৈরি হচ্ছে। মা আসছে এই বছরে এই কটা দিন বেরোবো। করোনা তো এখন বেঙ্গলেই কন্ট্রোল নেই, বাকি সব জায়গায় মোটামুটি কন্ট্রোলে এসে গেছে, কমছে তো অন্য জায়গায়, বেঙ্গলে বাড়ছে দিনের পর দিন। আর 5 মিনিট থেকে তোকে ছেড়ে দিচ্ছি। স্যার অ্যাটেন্ডেন্স দিয়ে দিবি, সবাই আছে তো, বলে দিচ্ছি। শুধু তো এ নেই তোমরা, শান্তনু ভূঁইয়া হ্যাঁ স্যার, শান্তনু ভূঁইয়া নেই স্যার। আর সবাই আছে তাই তো? আর হ্যাঁ স্যার, আর বাকি সবাই আছে। ঠিক আছে, হয়ে গেল। এরপরের দিন এটা করাবো, আইডোমেট্রিক অ্যাডিশনটা দেখিয়ে দেবো, আরেকদিন প্র্যাকটিক্যালে মানে পুজোর পরে যদি প্রেজেন্টেশনটা নিয়ে না সবচেয়ে ভালো, দুদিন কেটে যাবে। তারপর তৃতীয় দিনের দিন আরেকবার আইডোমেট্রিক অ্যাডিশন দেখিয়ে, মানে 20 জনের ভাইবা নিতে মানে পিপিটিটা কতক্ষণ লাগবে? আমি বলছি দিনে 10 জন করে পিপিটি হবে না, 2 পিরিয়ডে 5 মিনিট করে, তো 5 মিনিট মানে 50 মিনিট। 10 জনের জন্য 50 মিনিট ধরলাম, এই ঢুকতে বেরোতে মানে একজনের অফ করতে কোনো আমি ধরলাম 3-4 মিনিট করে, মানে 1 ঘন্টা 5 মিনিটে তো 10 জনের পিপিটি হয়ে যাবে, তাই না? হিসেবটা বল। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। বলছি যে স্যার আমাদের এই মানে যেগুলো পড়িয়েছেন ওগুলোর ভেতর থেকে কোনো একটা ওই টপিক চুজ করে পুরনো পিরিয়ডে যে কোনো পড়েছিস তার মধ্যেই দিতে হবে, বুঝতে পেরেছিস? আচ্ছা স্যার। বলছি যে স্যার ওটা কি আমরা চয়েস করবো না স্যার আপনারা দেবেন? না, 6টা 7টা দিয়ে দেওয়া হবে, তার মধ্যে আচ্ছা স্যার। 6টা 7টা দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? বা স্টুডেন্ট বা এরকম ভাবে হতে পারে স্টুডেন্টের নাম ধরে একটা করে পাবে, সেটাও হতে পারে। রোল নাম্বার 1 এটা পেলো, রোল নাম্বার 2 এটাও হতে পারে, এখন ঠিক হয়নি। আচ্ছা স্যার, ঠিক আছে। রোল নাম্বার 2 এটা পেলো, এটাও হতে পারে। বা তোদের 7টা টপিক দেওয়া হলো, তার মধ্যে তোরা যেটা করবে সেটাও হতে পারে। আচ্ছা কিভাবে স্যার। হবে সেটা এখন কিন্তু হবি, বুঝতে পেরেছিস? মানে কিন্তু হবে, এটা বলতে পারি। মানে কিভাবে হবে এখন জানা নেই, কিন্তু হবে। আমি চিন্তা করছি ইবিএস এর পিপিটিটা কি করে নেবো। স্যার ওরটা কি হলো স্যার, ওই যে জয়শ্রী? হয়নি, সাবমিট করেনি না, এটাই হচ্ছে প্রবলেম। আচ্ছা, তাহলে কি স্যার ওকে ওই স্পেশাল এক্সামিনেশনটা দিতে হবে আরেকবার? সিরিয়াসলি রেজাল্টটা দিতে হবে, বলিনি এখন দিতে হবে। আচ্ছা স্যার। রেজাল্ট দিতে হবে। কার লেখা হয়েছে আর বাকিদের মধ্যে কার লেখা হয়েছে? বল কার লেখা হয়েছে? পায়েল গুচাইত কোথায় গেল? হ্যাঁ স্যার। সবার আগে ল্যাব জমা দেয়, ওই জন্য জিজ্ঞেস করলাম লেখা হয়েছে। হ্যাঁ স্যার, লেখা হয়েছে। আর কে আছে?
সম্রাট প্র্যাকটিক্যালটা বলে ফেল তো একটু। সম্রাট কোথায় গেলি? প্র্যাকটিক্যালটা একটু বলে ফেল। গোপাল, সম্রাট আছে? দেখ তো, দেখ তো সম্রাট। সম্রাট প্র্যাকটিক্যালটা আছে। বলে ফেল। ধরা গেল। আর কে আছে? শান্তনু তো নেই, তাহলে শান্তনুকে ধরতে হবে। বিশাল প্র্যাকটিক্যালটা বলে ফেল। বিশাল হালদার, রোল নাম্বার 40। কেউ সাড়া দেবে না, আমি জানি এটা ভালো করে, কেউ সাড়া দেবে না। এই হচ্ছে অফলাইনে হলে সঙ্গে সঙ্গে ধরে নিতাম। কে আছিস? কে আছিস? প্র্যাকটিক্যালটা বল, যেটা লিখেছিস একদম কেউ বল। এই গোপাল বল তো, একবার বলে দে তো। জাস্ট কোথা থেকে বলবো স্যার? 5 মিনিট তো লাগবে। স্যার গোপাল আমাদের ভয়েস অফ মানে স্যার ওই হ্যাঁ কি গোপাল আমাদের ভয়েস অফ নেশন, আমাদের সবার গলা গোপাল। বল বল বল, 5 মিনিট। ওই তো স্যার ফার্স্টে ওই একটা সোডিয়ামকে ওই ফিউশন টিউবের মধ্যে একটা সোডিয়ামের ক্রিস্টাল দিতে হবে, হ্যাঁ। তারপর ওটাকে গরম করতে হবে। হুম। গরম করে যদি একদম চকচকে হয়ে যাবে, হ্যাঁ। তারপরে ওটাকে স্যার ওই ঠান্ডা করতে হবে স্যার জল দিয়ে। তারপরে স্যার ওটাকে ওই টেস্ট টিউবে ঢালতে হবে। হুম। তারপরে ওটাকে স্যার ওই গরম করতে হবে বুনসেন বানারে, একদম পুরো লাল লাল হয়ে যাওয়া অব্দি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তারপরে স্যার ওইটাকে ওই ওই যেটা ওই গোল মতো স্যার যেটা বাটি মতো আছে, মোটা ওই মোটা। বাটিটার মধ্যে আস্তে, হ্যাঁ মোটারের মধ্যে স্যার একটুখানি জল নিয়ে ওটার মধ্যে আস্তে আস্তে রাখতে হবে। হ্যাঁ। তারপর হ্যাঁ স্যার, তারপর তো স্যার ওইটা রাখার পরে স্যার ওটার মধ্যে কিছু কালো কালো এসে যাবে স্যার, হ্যাঁ হ্যাঁ। কার্বন কার্বন পোড়াগুলো স্যার, ওটা হচ্ছে স্যার হ্যাঁ। ওটাকে ফিউশন এক্সট্রাক্ট বলে। হুম। এবার তারপরে স্যার যেটা ওই কার্বনের টেস্ট আছে, এই মানে নাইট্রোজেনের টেস্ট আছে, সালফারের টেস্ট আছে, ওই আলাদা আলাদা টেস্ট গুলোকে এটা করতে একজন হবে। কেউ বল, নাইট্রোজেনের টেস্ট, সালফারের টেস্ট আর হ্যালোজেনের টেস্ট। কেউ একজন বল, অন্য কেউ। এদের মধ্যে কে আছে বল, কেউ একজন বল। আতসী কোথায় গেল? আতসী কোথায়? সবাই পালাচ্ছে। না স্যার আছে। বল নাইট্রোজেন, সালফার আর হ্যালোজেনের টেস্ট। সেইটুকুনি হলেই আজকে শেষ। বল ওটা তো আপনি স্যাম্পল, ওটা ওই ফিউশন টিউবের মধ্যে নিতে হবে। কি করবি নাইট্রোজেন টেস্টটা, কি করবি বল? নাইট্রোজেন টেস্টটা ওই তো আপনি বললেন যে স্যার আপনি তো সোডিয়াম বললেন যে যদি এনভায়রনমেন্টের মধ্যে রাখা হয় তাহলে না অক্সিডেশন না না, রিঅ্যাক্ট। আমি বলছি নাইট্রোজেন, সালফার আর হ্যালোজেনের টেস্টটা বল, মানে টেস্টটা, পরীক্ষাগুলো। ওই যে ফেরাস সালফেট মেরাস সালফেট বললাম না, ওই পরীক্ষাগুলো বল, তাহলেই হবে। জাস্ট পরীক্ষাগুলো। ওই তো স্যার ফেরাস সালফেটকে হুম। ফার্স্টে বল বল, আমাদের বলছি আসতে বল, পারবি। ফেরাস সালফেট ফেরাস সালফেটকে ফার্স্টে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে টেস্ট করতে হবে, মানে না না, রিঅ্যাক্ট ওরকম করাতে হবে বলিস না, সরি। তুই বল যে আমার টেস্ট গুলো বল, পরীক্ষাটা বল, তাহলেই হবে। পরীক্ষাটা বল, জাস্ট এটা কোন পরীক্ষা। পরীক্ষা? এই যে পরীক্ষাগুলো বলছিলাম, এক্সপেরিমেন্ট, অবজারভেশন, ইনফারেন্স, এইটুকুনি বল, তাহলেই হবে। আচ্ছা বলছি, একবার একটু পড়ে নিই তারপরে বলছি। করে নিই বল, বল পড়ে নিই। At first, we have to take a little amount of FeSO4 হুম। in a test tube, and then we have to boil it, and then we have to cool it under tap water. হুম। Then the acid
acidified, and then we have to add H2SO4 and we have to make it acidified. The observation it will be, it will have a Persian blue effect. আর সালফার স্যার চেঞ্জ করুন স্লাইডটা, তবে তো বলবো। আমি চেঞ্জ করবো আর নিচে বল। স্যার স্ক্রিনশট তুলে রেখেছিলাম, লেখাটা হয়নি, খাচ্ছিলাম বলে। এই বল বল সালফারের টেস্ট। আচ্ছা, then we have to take an extract of test, then we have to take an extract of sample in the test tube, and then we have to add few drops of sodium nitroprusside, and then no violet color will be observed. That means the violet color will be totally resolved by adding of sodium nitroprusside within the sample. গন্ডগোল করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, পড়ে নিয়ে করবি, ঠিক আছে সবাই? হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছিস তো? তাহলেই হলো। হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে ঠিক আছে, এখানেই থামলাম আজকে। ঠিক আছে, পরের দিন অন্য একটা টাইট্রেশন বা কেজ ওইটা করাবো, আয়োডোমেট্রিক টাইট্রেশন, ঠিক আছে? তাহলেই হয়ে যাবে। তা হয়ে গেলেই টাইট্রেশনটা পর্ব শেষ হয়ে যাবে, ঠিক আছে? টাইট্রেশনের পর্বটা হয়ে গেলেই ব্যাস, মানে আয়োডোমেট্রিক টাইট্রেশনটা হয়ে গেল। তাহলে এরপর দেখছি কি করা যায়, মানে এখনো তো তোমাদের 3-4টে ল্যাব ক্লাস আছে, দেখছি যদি এই ক্লাসগুলোতে প্রেজেন্টেশন হয় তাহলে কিছুটা হবে। মানে আয়োডোমেট্রিক টাইট্রেশন আছে, তারপর হচ্ছে ন্যানো বলে একটা প্র্যাকটিক্যাল আছে, তাহলেই হয়ে যাবে, মোটামুটি শেষ। ঠিক আছে, স্যার ন্যানোটা কি স্যার? ন্যানো পার্টিকেলস মানে ছোট 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 পার্টিকেলস, ঠিক আছে? মানে একদম আচ্ছা, মাইনিউট পার্টিকেলস, মানে যাদের ডায়ামিটার হচ্ছে 0.002 মাইক্রোমিটারের থেকেও কম, সেগুলোকে আমরা বলেছি ন্যানো পার্টিকেল। আচ্ছা, মানে স্যার 10⁻⁹ মিটার, হ্যাঁ হ্যাঁ যেটাকে ন্যানো পার্টিকেল বলে। হ্যাঁ হ্যাঁ একদম। আচ্ছা স্যার, ইন্টারেস্টিং আছে স্যার ওটা। খুব সোজা, ওটা হচ্ছে তোর হচ্ছে একটা হচ্ছে মানে একটা চায়ের পাতার থেকে, চায়ের পাতার সাহায্যে গোল্ড ন্যানো পার্টিকেল এস্টিমেট করা, প্র্যাকটিক্যালটার নাম এস্টিমেশন অফ গোল্ড ন্যানো পার্টিকেলস ইউজিং টি লিভস। আর আমাদের চা পার্টিকেল, চার পাতার সাহায্যে একটা গোল্ড ন্যানো পার্টিকেল এস্টিমেট করে। আচ্ছা স্যার, আর এটা নিয়ে তো বলার কিছু নেই, এটা তো 2 দিন পর পর হলো, এবং মানে 3খানা স্যাম্পল হলো, মানে আগের দিন একটা হয়েছে, আজকে আরো 2খানা স্যাম্পল দিলাম। একটা তোদের একটু আগে লেখালাম, আর আরেকটা হচ্ছে আমি হোমওয়ার্ক দিচ্ছি, ঠিক আছে? তাহলে টোটাল 3টে স্যাম্পল হলো। এটা নিয়ে আর সেরকম কিছু বলার নেই। এরপরের দিন যেটা করবো হচ্ছে আয়োডোমেট্রিক টাইট্রেশন, কিছুটা কপারের করবো, তাহলে মোটামুটি শেষ হয়ে যাবে। কপারটা 2টো করে পাবো, মানে কপার একটা আয়োডোমেট্রিক টাইট্রেশনটা মানে তোদের হচ্ছে এর দিন হবে, মানে পুজোর আগে একটা লাস্ট ডেট হবে, আবার পুজোর পরে আরেকটা হবে, ঠিক আছে? তারপর দেখছি কি করা যায়। ন্যানো পার্টিকেলসটা একদিন হবে, আর আপাতত একটা প্রেজেন্টেশনও নিতে হবে, মানে যতদূর যা আমি জানি প্রেজেন্টেশন একটা পরীক্ষা হবে। তা সেটার ক্ষেত্রে যদি আমাদের ল্যাব শেষ হয়ে যায়, সেদিক দিয়ে ল্যাব ক্লাস গুলো ওই দিকে ইউটিলাইজ করা হবে তোমাদের প্রেজেন্টেশন গুলো নেওয়ার ক্ষেত্রে। মানে প্রত্যেককে একটা করে প্রেজেন্টেশন বানাতে হবে, সেটা কিভাবে হবে সেটা আমরাও এখনো ঠিক করিনি। মানে এও হতে পারে, মানে তোমাদের প্রত্যেককে একটু টপিক দেওয়া যেতে পারে, বা 6-7টা টপিক দেওয়া হবে, তার মধ্যে তোমরা সিলেক্ট করে নেবে, ঠিক আছে? কিন্তু প্রত্যেককে বানাতে হবে, কিন্তু সেটা হয়তো ল্যাব ক্লাস ইউটিলাইজ করা হবে, কারণ এখন তো ল্যাব ক্লাসও এখন প্রায় গোটা 5 বাকি আছে, সেই তুলনায় প্র্যাকটিক্যাল কম আছে। সেক্ষেত্রে হয়তো ল্যাব ক্লাসটা ইউটিলাইজ করা হবে, কারণ থিওরি ক্ষেত্রে এখনো কুচকাচ বাকি আছে। ঠিক আছে, চলো। ওকে স্যার। হ্যালো স্যার। হ্যাঁ স্যার বলছি যে এক্সপেরিমেন্ট 4 এর এটা তো এইখানে লিখে